কলম্বো টেস্টেই ব্যাটিংয়ে বাঁচাতে পারে বাংলাদেশকে, তাই চলে ফাইফার। এদিকে ক্লাব বিশ্বকাপের শেষ 16 লাইন আপ চূড়ান্ত, চমক দেখিয়ে ঠাঁই পেল আল হিলাল। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলা আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব। 14 দেশের 52 ফুটবলার ট্রায়াল দিতে এখন বাংলাদেশে আছে এবং তাদেরকে আনার যে কাজটি করেছেন, একত্রিত করার যে কাজটি করেছেন, তিনি হচ্ছেন সাকিব মাহমুদ। এই মুহূর্তে তিনি আমার সাথে যোগ দিচ্ছেন। সাকিব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাকিব, আপনাকে স্বাগত দীপ্ত টেলিভিশনের দীপ্ত স্পোর্টসে। সাকিব, 14 দেশের 52 জন ফুটবলার, নিঃসন্দেহে অনেক বড় একটা সাকসেস। পুরো একত্রিত করার কাজটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন, কিভাবে করলেন? জি, প্রথম ক্রেডিটটা পুরোপুরি আমার নাম। আর সেকেন্ড ফ্যাক্ট যেটা, আমি শুধু 46টা প্লেয়ার নিয়ে এসেছি। কথা ছিল 48টা প্লেয়ার হবে, তবে 2টা প্লেয়ার লাস্ট মুহূর্তে ইনজুর্ড হয়ে গেছে আনফর্চুনেটলি। তবে 46টা প্লেয়ার আমি যেভাবে সিলেক্ট করেছি, ওটাকে আমি সবসময় চেক করি। একটা ওয়েবসাইট আছে, ইনস্টাগ্রামের ওয়েবসাইট, বাংলাদেশি বলার, ওখানে অ্যাডমিন আছে জাহির উদ্দিন। উনি আমার পিছনে কাজ করে, সে স্কাউট করে দেয় প্লেয়ারকে। আর ওখান থেকে আমি শুরু করি কথা বলাটা, যে বাংলাদেশে একটা অপরচুনিটি আছে, সো একটা ট্রায়াল দেওয়ার বিষয়ের জন্য এটা আমরা একটা প্রজেক্ট মেনটেন করি। বাফুফের সাথে আপনার প্রায় যোগাযোগটা 1 বছরের মতো, যদি আমার একেবারে ভুল না হয়, এবং সহসভাপতি নিজেও আপনার ব্যাপারে প্রথম দিকে ওয়াকিবল ছিলেন না। ওনাকে অনেকভাবে আপনার কথা বলানো হয় এবং বোঝানো হয় এবং শেষ মুহূর্তে উনি অনেকটা রাজি হয়। এই যে একটা গ্যাপ থেকে যাওয়া, অর্থাৎ ফরেন ফুটবলার বাংলাদেশে বংশোদ্ভূত যারা আছেন তাদেরকে অ্যাকোমোডেট করা, এই যে ওয়াকিবলের যে জায়গাটা থাকে, এটাতে আসলে কতটা চ্যালেঞ্জ আপনি আসলে ফেস করেছেন গত 1 বছরে যদি বলি? যে 1 বছরের মধ্যে যেটা প্ল্যান ছিল, আপনি তো ভালো করে জানেন, আপনি আমার সাথে যে প্রজেক্টটা ছিল, আপনি কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছেন। আপনি যে ফাহাদ স্যারের সাথে যোগাযোগ করে দিয়েছেন এই ঠিক 9 মাস আগে। এরপর থেকে যখন ফাহাদ স্যার নিজের থেকে আমাকে কোয়েশ্চেনটা করলো যে আমি কে, এই প্রজেক্টটার ব্যাপারে আমি কী করতে চাই, তখন আমি তাকে প্রেজেন্টেশনটা দিলাম। তখন সে বুঝতে পারলো, আচ্ছা এটার মধ্যে কিছু ক্রেডিবিলিটি আছে আর এটার মধ্যে একটা ফিউচার আছে। সো সে আমাকে বিশ্বাস করছে। আপনি অনেক হেল্প করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আর আজকে আমরা এখানে আসছি সবাই একসাথে কাজ করতে, এই জন্যই একটা দল হিসেবে কাজ করছি। সাকিব, এখন যারা এসেছেন বা যারা থাকছেন, খেলছেন, প্র্যাকটিস করবেন, আর 2 দিন, 30 তারিখ হচ্ছে একটা প্রস্তুতি ম্যাচ হবে আমরা যতটুকু জানি। আপনার কাছে কি মনে হচ্ছে যে কতটা কনফিডেন্ট যে এখান থেকে আমরা বয়সভিত্তিক বলেন, জাতীয় দলে বলেন, আমাদের যে ফ্যাক্ট বা যে গ্যাপগুলো থাকবে সেই জায়গা থেকে আমরা সমন্বয় করে একটা ভালো টিম এবং প্রবাসী ফুটবলের একটা ভালো সুযোগ আমরা জাতীয় দলে দিতে পারবো, বাংলাদেশের ফুটবলকে দিতে পারবো, দেশের ফুটবলকে দিতে পারবো? এটা বলাটা অনেক কঠিন, কারণ বাংলাদেশে যেভাবে যে স্ট্র্যাটেজি হিসাবে খেলে, ওই স্ট্র্যাটেজি হিসাবে ওটার ব্যাপারে আমার নলেজ কম। আমি যতটুকু জানি যে হাই লেভেল, হাই প্রোফাইল প্লেয়ার আমি নিয়ে আসার চেষ্টা করেছি। সো টায়ার 4, টায়ার 5, টায়ার 8 পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। তো এরপরেও দেখা যাচ্ছে যে টায়ার 4 এটা নিচেও যাওয়া হয়েছে, কারণ কিছু কিছু ডায়মন্ড পাওয়া যায় পাথরের মাঝখানে। সো আমার যেটা প্ল্যান ছিল যে ইয়াং প্লেয়ারদের আমি একটা ড্রিম করার, যে তারা যে ড্রিম করে, এই ড্রিম করাটা কিন্তু অন্যায় নয়। এই ড্রিম করাটা যদি একটা পূরণ করতে পারে, তো আমি নিজেকে সাকসেস মনে করবো যে বাচ্চাদেরকে চান্স দেওয়া হয়েছে। সো এখানে টায়ার 4, টায়ার 5, টায়ার 8 পর্যন্ত, যদি ইংল্যান্ডের বিষয় চিন্তা করি, টায়ার 8 পর্যন্ত আমি যাওয়ার চেষ্টা করছি, এর চেয়ে বেশি নিচে না। আর অন্য দেশ থেকে যারা নিয়ে আসছি বয়স ব্যক্তি হিসাবে, ওখানেও টায়ার 4 পর্যন্ত এখান থেকে নিয়ে আসা হয়েছে। বাফুফের সমন্বয় জায়গাটা আসলে কীরকমভাবে করা হয়েছে, অর্থাৎ তারা কীভাবে আপনাকে এই যে আপনার পুরো প্ল্যানটা, 3 দিন 4 দিনের যে প্ল্যানটা আপনি থাকছেন, ফুটবলাররা ট্রায়াল দিবে, এই পুরো প্ল্যানটাকে কীভাবে আসলে স্মুথলি করার জন্য আসলে কি ধরনের কথাবার্তা যদি একটু শেয়ার করতেন আর কি দর্শকদের জন্য, যে একটু আগ্রহী, দেশে ফুটবল অনেক বড় একটা ভিত আপনি তৈরি করে দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তো এই জায়গা থেকে আসলে কতটা মনে হচ্ছে যে বাফুফে কতটা সহযোগিতা বা উদারতা দেখিয়েছে আসলে? জি, আমার প্রথম দিন থেকে সাপোর্ট ছিল। ফার্স্ট যখন আমাকে কন্ট্যাক্ট করেছিল, তখন আমি বুঝতে পারছিলাম যে তারা এটা নিয়ে ইন্টারেস্ট আর তারা এটা নিয়ে একটা ফিউচার প্ল্যান করতেছে। সো আই ফেল্ট হার্ড ওয়ার্ক, এটা আমার অনেক মনে হচ্ছে যে এটা ওয়েলকামিং একটা প্রজেক্ট। সো ইনশাল্লাহ যে প্লেয়ারদেরকে আজকাল আমরা প্রিমিয়ার লিগ দেখতে পাই না, যেমন শামিদ শো, হামজা চৌধুরী, তাদেরকে দেখতে পারি না, কারণ প্লেয়াররা একটু লোয়ার ডিভিশন খেলে। তবুও তাদের একটা কম্পিটিশনে যাওয়ার একটা যোগ্যতা আছে যে আমাদের ন্যাশনাল টিমে খেলার। সো ওইভাবে বাফুফেও চিন্তা করছে, আচ্ছা যে প্লেয়ারদেরকে আমরা টিভিতে দেখতে পাই না, তাদেরকে ট্রায়ালের জন্য একটা চান্স দিই। আর এই ট্রায়ালটা এতদিন লাগছে, এত বড় একটা প্রজেক্ট ছিল, কারণ প্লেয়ার একদিন পর একদিন নতুন আসতেছিল।
তো আমি শুরু করছিলাম 12টা প্লেয়ার দিয়ে, তারপর হলো 20, তারপর 36, আজকে আমরা 46টা প্লেয়ার আমার পক্ষ থেকে আসতে পারছে আলহামদুলিল্লাহ। সো এটা অনেকটা লং জার্নি ছিল। লং জার্নি, সেই সাথে যদি প্রশ্নটা করি, লং জার্নির সাথে আসলে অর্থেরও একটা বিষয় থেকে যায়। এই যে এতগুলো প্লেয়ার এসেছেন দেশের জন্য বা ট্রায়াল দিতে, অর্থের যোগানটা কিংবা বাফুফে আসলে এখানে কতটা সহযোগিতা করেছে? আমি যতটুকু জানি যে আপনার জায়গাটা অনেকটাই বাফুফে স্পন্সর করেছে, কিন্তু খেলোয়াড়দের ক্ষেত্রে আসলে সেই স্পন্সরটা কেমন ছিল বা কতটুকু আছে? না, এটাকে মানতে হবে, যেহেতু এটা ট্রায়াল, এটা একটা টেস্ট। তো এখানে বাফুফে তো দেখতে হবে তারা মানে কম্পিটিশন দেওয়ার জন্য যোগ্যতা আছে নাকি। তো তাদেরকে আমি নিজে প্রপোজ দিছি যে প্লেয়াররা নিজের টাকা দিয়ে আসুক, নিজের এক্সপেন্স পে করুক, কারণ তারা যদি রিয়েলি চায় তারা অবশ্যই টাইমের মধ্যে ইনভেস্ট করবে, নিজের লাইফের উপর ইনভেস্ট করবে। সো বাফুফে এই চান্সটা কেন নেবে? এটা আমার নিজের একটা মানে কি বলে প্রজেক্ট ছিল এরকম। সো ইট ওয়াজ মাই সাজেশন। তো তারা নিজের টাকা দিয়ে আসবে। তো আলহামদুলিল্লাহ যে আমারটা অবশ্যই পে করছে, আই এম ভেরি থ্যাঙ্কফুল আমাকে এখানে নিয়ে আসছে, কারণ এটার মধ্যে আমি অনেক মানে রেসপন্সিবল ছিলাম। তো তারা আমাকে অনেক রেসপেক্ট করে নিয়ে আসছে। সো আই এম রিয়েল থ্যাঙ্কফুল। সাকিব, আমার যদি ভুল না হয়, 2.5 বছর পর আপনি দেশে এসেছেন। 2.5 বছর আগে ঢাকায় এসে নিশ্চয়ই ঢাকায় স্টেডিয়ামটা দেখেছিলেন, তখন একটা অন্য নাম ছিল, এখন নাম পরিবর্তন হয়েছে, রূপটাও পরিবর্তন হয়েছে, রঙিন হয়েছে। ঢাকায় স্টেডিয়ামটা কেমন লাগছে, কেমন দেখছেন এখন? আলহামদুলিল্লাহ সব কিছু ডেভেলপ হচ্ছে, সব কিছু ভালো দিকে যাচ্ছে ইনশাল্লাহ। এখন আমরা ঢাকা স্টেডিয়ামটা এরকমভাবে ইউজ করব জেতার জন্য। তো আলহামদুলিল্লাহ যে আমরা যে পর্যায়ে আসছি, তো আমার তো একটা মনে হচ্ছে যে যদি আমি যে প্লেয়ার নিয়ে আসছি তারা যদি টিকতে পারে, এরা একসময় ঢাকা স্টেডিয়ামে জিতবে, আর ইনশাল্লাহ ট্রফিও জিতবে। তো আরও রঙিন হবে আমাদের স্টেডিয়ামটা নিঃসন্দেহে। একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সাকিব, কিছুদিন আগে এলমান মতিন এসেছিল, আব্দুল কাদের এসেছিল, তারা আপনার এই হরিজন স্পোর্টসেরই একজন সদস্য বা প্লেয়ার। সেখান থেকে আব্দুল কাদির কোয়ালিফাই করে, লাস্ট 23 ছিল। সবটা মিলে আসলে কি মনে হচ্ছে যে এইখানে যারা আসছেন সেখান থেকে আসলে কতটা প্রত্যাশা রাখেন যে মেজরিটি প্লেয়ার্স বা যে সংখ্যাটা আসলে সেখান থেকে কি পরিমাণ খেলোয়াড় ফাইনালি টিকে যাবে, সেই প্রত্যাশা কেমনটা রাখেন আপনি? আমার এরকম স্ট্যাটিস্টিক নাই, আমার কোনো এরকম আশাও নাই। যদি একটা কোচ হিসাবে আশা করি, যদি আমি নিজে প্লেয়ারদের ডেভেলপ করতাম, তো আমি বলতাম যে 100% চাই প্রত্যেকটা প্লেয়ার চান্স পাবে। তবে এটা তো সম্ভব না। উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক। আমাদের দেখতে হবে যে কোন প্লেয়াররা আসলে টিমকে হেল্প করতে পারে। তো আপাতত যে টিমে অলরেডি প্লেয়াররা আছে তাদেরকেও যেমন হেল্প করতে পারে, কারণ তারা অনেক হাই লেভেল খেলে অলরেডি। সো ইয়া, আই হোপ, আমি জাস্ট আশা করি একটা, যে আমি যে প্লেয়ারদের নিয়ে আসছি এত খরচ করে যে আসলো, তাদের যেমন ইনভেস্টটা একটু বেনিফিট দেয় তাদের নিজেকে, তারা যেমন জাতীয় দলে খেলতে পারে এক সময় গিয়ে। সাকিব, খুব ব্যস্ত একটা সময়, 30 তারিখ পর্যন্ত, 1 তারিখ ভোরে আবার চলে যাবেন। এই ব্যস্ত একটা সময় আসলে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত টেলিভিশনের, দীপ্ত স্পোর্টসের পক্ষ থেকে। শুভকামনা থাকবে আপনার জন্য এবং আপনার খেলোয়াড়দের জন্য। ধন্যবাদ আপনাকে সাকিব। ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তী উদযাপন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2000 সালে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পর প্রথম টেস্ট খেলার সদস্যদের বিশেষ সম্মাননা হিসাবে ব্লেজার পরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার হোম অফ ক্রিকেটে সাদামাটাভাবে এই রজত জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে যোগ দেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিসিবি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম টেস্ট খেলার দলের ক্রিকেটার সহ সাবেক ক্রিকেটার ও বোর্ড পরিচালকরা। শ্রীলঙ্কা সফরে না থাকা ক্রিকেটারদের পাশাপাশি নারী ক্রিকেটার অংশ নেন এই অনুষ্ঠানে। এর আগে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করে বিসিবি। 4টা রিজন ঠিক করেছি: রাজশাহী, চিটাগং, গ্রেটার ঢাকা এবং সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং চিটাগং। এই 4টা রিজনে আমরা 4টা ছোট্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড বানাবো। সেখানে একজন হেড অফ ক্রিকেট থাকবে, তিনি তদারকি করবেন তার জেলায়, তার বিভাগের, তার রিজনে যতগুলো কোচ থাকবে সেখানে একটা প্রিমিয়ার লিগ করার চিন্তা করছি। সেখানে কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিন্তা করছি, একটা ফান্ডিং মডেল তৈরি করছি, যেখানে তাদেরকে সবসময় মিরপুরের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট রাউন্ডে স্থান করে নিয়েছে 16টি ক্লাব, যেখানে ব্রাজিলের ক্লাব রয়েছে 4টি। ইউরোপীয় ক্লাবগুলোর আধিপত্যের মধ্যে আলাদা করে নজরে থাকবে মেসির মিয়ামির সঙ্গে পিএসজির লড়াইয়ের দিকে। আর এশিয়া থেকে একমাত্র ক্লাব হিসেবে শেষ 16তে খেলার যোগ্যতা অর্জন করেছে আল হিলাল।
নতুন কাঠামোয় আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপে এবার এশিয়ান অঞ্চলের একমাত্র প্রতিনিধি হিসেবে নকআউট পর্বে খেলবে আল হিলাল, যারা গ্রুপ পর্বে কোনো ম্যাচই হারেনি। রিয়াল মাদ্রিদের মতো জায়ান্টদের বিপক্ষে 1-1 গোলের ড্র। রাউন্ড অফ 16-এ তাদের জন্য অপেক্ষা করছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, যারা গ্রুপ পর্বের একমাত্র দল হিসেবে 3 ম্যাচেই জয় পেয়ে পূর্ণ 9 পয়েন্ট ঝুলিতে পড়েছে। আন্তর্জাতিক পর্যায়ে ব্রাজিল আর্জেন্টিনার লড়াইয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ক্লাব বিশ্বকাপে ঘটেছে তার উল্টোটা। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার 2 প্রতিনিধি রিভার প্লেট ও বোকা জুনিয়র্স কেউই পেরোতে পারেনি গ্রুপ পর্বের গণ্ডি। অন্যদিকে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর জয় জয়কার। পালমেইরাস, বোতাফোগো, ফ্লামেঙ্গো ও ফ্লুমিনেন্স 4 দলেরই জায়গা হয়েছে শেষ 16-তে। এই গ্রুপে ব্রাজিল, পর্তুগাল ও সৌদি ক্লাবের সাথে টক্কর দিয়েছে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি। লিওনেল মেসির দল কোনো ম্যাচই হারেনি, উল্টো পোর্তোর মতো শক্তিশালী দলকে 2-1 গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে রাউন্ড অফ 16-এ, যেখানে এবার তাদের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ও মেসির সাবেক ক্লাব পিএসজি। তাই সাবেক ও বর্তমানের এই লড়াইটাতে থাকবে বাড়তি উত্তেজনা। স্প্যানিশদের একমাত্র প্রতিনিধি হিসেবে রিয়াল মাদ্রিদ খেলবে শেষ 16-তে। ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসের সাথে রোমাঞ্চকর এক লড়াইয়ের আভাস এখন থেকেই দেখা যাচ্ছে। এছাড়া শেষ 16-তে জায়গা করে নিয়েছে বেনফিকা, মন্টেরি, ইন্টার মিলান, ডর্টমুন্ডের মতো দলগুলো। শনিবার রাতে প্রথম নকআউট ম্যাচে মুখোমুখি হবে 2 ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও বোতাফোগো। তাই একটি ব্রাজিলিয়ান দল কোয়ার্টার ফাইনালে যাওয়ার নিশ্চয়তা মিলেছে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। সৌদি আরবে ক্লাব আল হিলাল আল নাসরের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে আল নাসর। রোনালদো 2023 সালের জানুয়ারিতে ইউরোপ ছেড়ে সৌদি ক্লাবে পা রাখেন, যা ছিল বিশ্ব ফুটবলের ইতিহাসে এক নতুন মোড়। এরপর তার পথ ধরে সৌদি প্রো লিগে যোগ দেন কারিম বেনজেমা, নেইমার, সাদিও মানে, রবার্তো ফিরমিনোর মতো তারকারা। তবে আল নাসরের হয়ে 2.5 মৌসুমে খেললেও এখনও বড় কোনো শিরোপা স্বাদ পাননি রোনালদো। 40 বছর বয়সী এই তারকা আল নাসরের জার্সি গায়ে এখন পর্যন্ত 111 ম্যাচে 99টি গোল করেছেন। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশে খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।